powered by One Feather Entertainment. গ্রাম বাংলার নিঝুম অন্ধকারে দুই ধরনের বিষ লুকিয়ে থাকে। একটা সাপের, যা তীব্র এবং আদিম, আর অন্যটা সমাজের, যা ঠান্ডা, হিসেবি এবং আরও বেশি মারাত্মক। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, জাত গেল, কিন্তু তথাকথিত ভদ্র সমাজ যখন মৃত্যুর প্রহর গোনে, তখন এক অস্পৃশ্য সাপুড়ে কন্যার হাতে কি জীবন ফিরে আসে না? এ গল্প সমাজের ভণ্ডামি আর এক নিষিদ্ধ ত্যাগের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বিলাসী। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক। বিলাসীর চরিত্রে পিয়ালি মুখার্জি ও অন্যান্য চরিত্রে সৌপ্তিক, দীপ এবং পিয়ালি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বিলাসী। আমি প্রতিদিন পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে পড়তে যেতাম। আমি একা নই, আরও 10-12 জন যেত। যাদের বাড়ি গ্রামে, তাদের মধ্যে অন্তত 80% ছেলেকেই এমন কষ্ট করে বিদ্যা অর্জন করতে হতো। এতে শেষ পর্যন্ত খুব একটা লাভ হয় না বললেই চলে। ভেবে দেখলেই বোঝা যায়, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বেরিয়ে যাতায়াতে 4 ক্রোশ পথ হাঁটতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, আরও বেশি। বর্ষার দিনে মাথার উপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে হাঁটু সমান কাদা, আর গরমের দিনে জলের বদলে রোদ আর কাদার বদলে ধুলোর সাগর পেরিয়ে স্কুলে পৌঁছতে হয়। তাদের মা সরস্বতী খুশি হয়ে বিদ্যার বর দেবেনি বা কিভাবে? বরং তাদের দুঃখ দেখে হয়তো মুখ লুকিয়ে ফেলেন। এই কষ্টসাধ্য পড়াশোনায় দীক্ষিত ছেলেরা বড় হয়ে কেউ গ্রামেই থেকে যায়, কেউ আবার অনিবার্য অভাবের তাড়নায় বাইরে পা বাড়ায়। কিন্তু যে 4 ক্রোশ পথ হেঁটে অর্জিত বিদ্যা, তার প্রভাব একদিন না একদিন প্রকাশ পেতেই বাধ্য। অনেকে প্রশ্ন তোলে, যাদের দারিদ্র্য তাড়িয়ে নিয়ে যায় তাদের কথা না হয় আলাদা রাখলাম, কিন্তু যাদের তেমন অভাব নেই, সেই তথাকথিত ভদ্রলোকেরাই বা কেন গ্রাম ছেড়ে শহরমুখী হন? তাঁরা থাকলে তো গ্রাম আজ এমন দুর্দশায় পড়ত না। ম্যালেরিয়ার প্রসঙ্গ আপাতত থাক। আসল কথা, এই 4 ক্রোশ পথের যাতায়াতের দুঃসহ ঝক্কি বহু ভদ্রলোককে পরিবার পরিজন নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। তার সংখ্যা গুণে শেষ করা যায় না। ছেলে মেয়েদের পড়াশোনা একসময় শেষ হয় বটে, কিন্তু ততদিনে শহরের আরাম স্বাচ্ছন্দ্য তাদের এমনভাবে আপন করে নেয় যে গ্রামের পথে ফেরার ডাক আর কানে পৌঁছয় না। যাই হোক, এসব গল্প থাক। আমি স্কুলে যাই। 2 ক্রোশের মধ্যে 2-3টে গ্রাম পার হতে হয়। কোথাও কারো বাগানে আম পাকা শুরু হয়েছে, কোথাও বনে বইচি ফল এখনো কাঁচা, কারো গাছে কাঁঠাল পাকছে, কারো কলা গাছের কাঁদি কাটার অপেক্ষা, আবার কোথাও আনারসের গায়ে রং ধরেছে। এই সব খোঁজ নিতে নিতে সময় কেটে যায়। ফলে আসল পড়াশোনা, যেমন কামস্কটকার রাজধানী কি বা সাইবেরিয়ার খনিতে সোনা মেলে না রূপো মেলে, এসব আর জানা হয়ে ওঠে না। একজন গ্রাম্য ছেলের ডায়েরি থেকে নেওয়া। তার আসল নাম জানার দরকার নেই, নিষেধ আছে। ডাক নাম ধরুন ন্যাড়া। তাই পরীক্ষার সময় এডেন কি জিজ্ঞাসা করলে বলি পারস্যের বন্দর, আর হুমায়ুনের বাবার নাম জানতে চাইলে লিখে দিই তুগলক খাঁ। আজ বছর 40 পার হয়েও দেখি সেই ধারণাগুলো প্রায় একই আছে।
প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে কখনো বন্ধুরা মিলে ঠিক করি মাস্টারকে একদিন পেটাতে হবে, আবার কখনো ভাবি এমন বাজে স্কুল ছেড়ে দেওয়াই ভালো। আমাদের গ্রামের এক ছেলের সঙ্গে স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা হয়ে যেত। তার নাম মৃত্যুঞ্জয়। বয়সে সে আমাদের থেকে অনেকটাই বড়, অথচ পড়াশোনা করত 3rd ক্লাসেই। কবে যে সে প্রথমবার 3rd ক্লাসে উঠেছিল সেই খবর কারো জানা ছিল না। সে যেন প্রত্নতত্ত্ববিদদের অনুসন্ধানের বিষয়। আমাদের জানা মতে সে সারা জীবনই 3rd ক্লাসের ছাত্র। 4th ক্লাসে ওঠার সংবাদ কেউ কোনোদিন শোনেনি, আবার 2nd ক্লাসে নামার কথাও কারোর জানা নেই। মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না, না বাবা, না মা, না ভাই বোন। ছিল শুধু গ্রামের এক প্রান্তে ছড়িয়ে থাকা বিস্তৃত আম কাঁঠালের বাগান, তার ভেতরে একটা পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি কাকা। সেই কাকার প্রধান কাজ ছিল ভাইপোর নামে নানান অপবাদ রটানো। সে নাকি নেশাগ্রস্ত, গাঁজা খায়, এমনকি গুলি পর্যন্ত খায়। আর একটি কাজে তিনি ছিলেন সমান তৎপর, সবাইকে বলে বেড়ানো ওই বাগানের অর্ধেক আমারই, কেবল নালিশ করলেই দখল পাওয়া যাবে। অবশ্য একদিন তিনি দখল পেয়েছিলেন ঠিকই, তবে তা জেলা আদালতের নালিশে নয়, আরও উঁচু আদালতের হুকুমে। সে গল্প অবশ্য পরে বলবো। মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত, আর আমের মরশুমে সেই আমবাগান ভাড়া দিয়েই তার সারা বছরের খাওয়া পড়া ভালোভাবেই চলত। যেদিনই তাকে দেখতাম সেদিনই দেখেছি ছেঁড়া মলিন বইগুলো বগলে নিয়ে পথের একপাশে চুপচাপ হাঁটছে মৃত্যুঞ্জয়। তাকে কখনো কারো সঙ্গে গল্প করতে দেখিনি, বরং আমরাই আগে কথা বলতাম। তার প্রধান কারণ ছিল দোকান থেকে খাবার কিনে খাওয়ায় তার জুড়ি ছিল না। শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাবা যে গোপনে ছেলেকে দিয়ে তার কাছে বলে টাকা আদায় করত, যে স্কুলের মাসিক টাকা হারিয়ে গেছে, বই চুরি গেছে, সে সংখ্যা বলার নয়। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে বলতে চাইতো না যে তাদের ছেলে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বলে। কারণ গ্রামে মৃত্যুঞ্জয়ের এতই নাম ছিল যে কেউ ওটা বলতে সাহস করত না। অনেকদিন ধরে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আর দেখা হয়নি। হঠাৎ একদিন গ্রাম মুখে শোনা গেল সে নাকি মৃত্যুর একেবারে কিনারায় দাঁড়িয়ে। শোনা কথায় ভেসে এলো তার ক্ষীণ নিঃশ্বাসের খবর, আর সবাই ধরেই নিয়েছিল এবার বুঝি তার শেষ সময় এসে গেছে। কিন্তু কিছুদিন পরেই সেই গুঞ্জনের রং বদলে গেল। জানা গেল মালপাড়ার এক বৃদ্ধ সাপুড়ে তার অদ্ভুত চিকিৎসায় মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে টেনে এনেছে। আর সেই চিকিৎসার সঙ্গে সঙ্গে সাপুরের মেয়ে বিলাসীর নিরল সেবা, দিন রাতের যত্ন, নিঃশব্দ পরিশ্রম তাকেই আবার জীবনের দিকে ফিরিয়ে দিয়েছে। এই সব কথা শুনে মনে অদ্ভুত একটা খচখচানি জন্মালো। এতদিন তার দেওয়া মিষ্টি কত যে খেয়েছি তার কোনো খোঁজ না নিয়েই সেই ভাবনাটা হঠাৎ ভারী হয়ে উঠল। এক সন্ধ্যায় আর স্থির থাকতে পারলাম না। অন্ধকার নামার পর চুপি চুপি পা বাড়ালাম তার পোড়ো বাড়ির দিকে। চারপাশে কোনো প্রাচীর নেই, যেন বাড়িটা নিজেই সব কিছুর সঙ্গে আপোষ করে নিয়েছে। সহজেই ভেতরে ঢুকে পড়লাম। দেখি ঘরের দরজাটা খোলা, ভিতরে একটি উজ্জ্বল প্রদীপ জ্বলছে। তার নরম আলোয় ঘরটা আশ্চর্যভাবে শান্ত। সামনে রাখা তক্তপোষে সাদা পরিপাটি বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার শরীরটা হাড় চিরচিরে, রোগ ভোগের দাগ স্পষ্ট। তবুও সেই ক্ষীণ দেহের দিকে তাকিয়ে বোঝা যায় মৃত্যুর দেবতা সর্বশক্তি প্রয়োগ করেও তাকে শেষ পর্যন্ত ছিনিয়ে নিতে পারেনি। আর এই অসম লড়াইয়ের নীরব বিজয়ের একমাত্র কারণ ওই মেয়েটি, বিলাসী। মৃত্যুঞ্জয়ের মাথার কাছে বসে সে ধীরে ধীরে
পাখা করছিল। তার চোখ মুখে ক্লান্তি, তবু তাতে মমতার কোনো ঘাটতি নেই। প্রদীপের আলোয় তার মুখটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল, নীরব সেবার এক জীবন্ত ছবি। হঠাৎ সে আমাকে দেখে চমকে উঠল। মুহূর্তের জন্য পাখাটা থমকে গেল, আর ঘরের সেই নিস্তব্ধতায় আমার উপস্থিতি যেন অপ্রস্তুত ঢেউ তুলে দিল। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। বয়স 18 না 28 ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মুখের দিকে তাকিয়েই বুঝলাম বয়স যাই হোক, এত রাত জেগে খেটে তার শরীরে আর কিছু মাত্র রং বা প্রাণ শক্তি বাকি নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে রাখা শুকনো ফুলের মতো, একটু নাড়াচাড়া করলেই যেন ঝরে যাবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনে বলল, কে ন্যাড়া? বললাম, সে বলল, বসো। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মৃত্যুঞ্জয় 2-4টে কথায় বলল, প্রায় 1.5 মাস ধরে সে শয্যাশায়ী। মাঝের 10-15 দিন সে অজ্ঞান অবস্থায় ছিল। এখন কয়েকদিন হলো লোক চিনতে পারছে, যদিও এখনো বিছানা ছাড়তে পারে না, কিন্তু বিপদ কেটে গেছে। বিপদ কেটে যাক, কিন্তু আমি তখনও বাচ্চা হলেও বুঝেছিলাম এমন জঙ্গলে একা একা এই মেয়েটা একটা মরতে বসা মানুষকে বাঁচিয়ে রাখছে। এ যেন কত বড় দায়িত্ব। দিন রাতের এত সেবা, যত্ন, ধৈর্য আর রাত জাগা, এ এক বিশাল সাহসের কাজ। কিন্তু যে জিনিসটা তাকে এই অসম্ভব কাজটা করতে সাহায্য করেছিল, সেটা আমি সেদিন বুঝিনি। তবে পরে একদিন বুঝেছিলাম। ফেরবার সময় মেয়েটা আর একটা প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা প্রাচীর পর্যন্ত এলো। এতক্ষণে সে একটা কথাও বলেনি। এবার আস্তে আস্তে করে বলল, তোমায় রাস্তা পর্যন্ত পৌঁছে দেব। বড় বড় আম গাছে ঢাকা বাগানটা তখন অন্ধকারে একদম কালো হয়ে গেছে। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটাও দেখা যায় না। বললাম, না না, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা হাতে নিয়েই দেখি মুখে একরকম উৎকণ্ঠার ছায়া। আস্তে করে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসি। মেয়ে মানুষ ভয় করবে না তো জিজ্ঞেস করলে মুখে শুধু না বলেই এগিয়ে গেলাম, যদিও মনে কেমন একটা ভয় লাগছিল। সে আবার বলল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলো, হ্যাঁ? সারা শরীরে কাঁটা দিল। তখনই বুঝলাম মেয়েটা ভয় পেয়েছে আমার জন্যই, তাই আলো দেখিয়ে পথ পার করাতে চেয়েছিল। হয়তো নিষেধ করলেও সে সঙ্গেই যেত, কিন্তু মৃত্যুঞ্জয়কে একা রেখে যেতে তার মন সায় দেয়নি। বাগানটা 20-25 বিঘা হবে, তাই পথও ছোট নয়। এই অন্ধকারে প্রতিটি পা ফেলার সময় ভয় হচ্ছিল, কিন্তু মেয়েটির কথার প্রভাব এমনভাবে মনে গেঁথে গিয়েছিল যে ভয় পাওয়ার সুযোগই পেলাম না। কেবল ভাবছিলাম একটা প্রায় মৃত মানুষকে নিয়ে একা এই মেয়েটা কতটা কষ্ট করছে। মৃত্যুঞ্জয় যদি হঠাৎ মারা যেত, তবে রাতভর এই জঙ্গলে সে একা কি করত, কিভাবে সেই রাতটা কাটাতো? এই কথা মনে হতেই অনেক বছর পরের এক ঘটনার কথা মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুর সময় আমি পাশে ছিলাম। অন্ধকার রাত, বাড়িতে ছেলে মেয়ে চাকর বাকর কেউ নেই, শুধু সদ্য বিধবা স্ত্রী আর আমি। ওই স্ত্রী শোকে এত কাঁদছিলেন, এমন অস্থির হয়ে উঠেছিলেন যে ভয় হচ্ছিল এখনই না হয়তো তিনিও মরে যান। কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি স্বেচ্ছায় সহমরণে যেতে চাই, সরকার কি তা মানবে না? তাদের ঘরেও কি স্ত্রী নেই? তারা কি পাথর? তিনি আরও বলছিলেন,
আজ রাতেই যদি গ্রামের 5 জন মিলে নদীর ধারে কোথাও আমাকে আগুনে সঁপে দেয়, পুলিশ জানতে পারবে কিভাবে? এই রকম কত কথা। কিন্তু আমি তো বসে তার কান্না শুনলেই চলবে না, বাইরে গিয়ে খবর দিতে হবে, কিছু আয়োজন করতে হবে। আমি বলতেই তিনি হঠাৎ শান্ত হয়ে গেলেন, চোখ মুছে বললেন, ভাই, যা হবার হয়ে গেছে, বাইরে গিয়ে এখন কি হবে? রাতটা কেটে যাক। বললাম, অনেক কাজ, না গেলেই নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। আমি বললাম, না না, বসলে চলবে না, একবার খবর দিতে হবে। এই বলে উঠতেই তিনি চিৎকার করে উঠলেন, ওরে বাবা, আমি একা থাকতে পারবো না। অবশেষে বসে পড়তে হলো। তখন বুঝলাম, যে স্বামী বেঁচে থাকতে 25 বছর একা একা ঘর করেছেন, স্বামীর মৃত্যুকে হয়তো তিনি মেনে নিতে পারেন, কিন্তু তার মৃতদেহের পাশে এই গভীর রাতে একা থাকা, এটাই তিনি পারছেন না। বুক ফেটে যাচ্ছে একলা থাকার ভয়ে। আমি তার দুঃখকে ছোট করে দেখাতে চাই না, বা বলতে চাই না যে সেটা খাঁটি নয়, কিংবা একজনের আচরণেই সব বোঝা যায়, তাও নয়। কিন্তু এমন অনেক ঘটনা দেখেছি যেগুলোর কথা না বলেও বলতে পারি, শুধু কর্তব্যবোধ বা ঘর করার অধিকার দিয়েই নয়, মেয়ে মানুষের মনে আরও এক অদ্ভুত শক্তি আছে, যেটা ভয়কে জয় করতে পারে। এমন এক শক্তি যেটা অনেক স্বামী স্ত্রী 100 বছর একসঙ্গে থাকলেও হয়তো কখনো খুঁজে পায় না। কিন্তু হঠাৎ যখন সেই সহমর্মিতার চিহ্ন কোনো নারীর মধ্যে দেখা যায়, তখন সমাজ যদি তাদের আদালতে ডেকে শাস্তি দিতে চায়, তাতেও যেন বাধা নেই, তাও হোক। কিন্তু মানুষ যে সমাজের রীতির বাইরে থাকা কোনো কষ্ট দেখে চুপচাপ কাঁদতে পারে না, সেটাই তো আলাদা কথা। মৃত্যুঞ্জয়ের খবর প্রায় 1-2 মাস জানাই যায়নি। যারা পল্লীগ্রাম দেখেননি বা ট্রেনের জানলা থেকে একটু বাইরে তাকিয়েছেন, তারা হয়তো বিস্ময়ে বলবেন, এটা কি হতে পারে? এত বড় অবস্থার লোকটি চোখের সামনেই পড়ে থাকতে পারে, আর মাস 2 কেউ খবর রাখল না? তাদের জানাতে হবে যে এটা শুধু সম্ভবই না, বরং এমনটাই হয়ে থাকে। কোনো বিপদে পুরো গ্রাম একসাথে ঝাঁক বেঁধে দাঁড়াবেই, এমন একটা কল্পনা আছে, কিন্তু আমি আজকাল সেটা দুর্লভ মনে করি। তবে মৃত্যুঞ্জয়ের মরার খবর না গিয়ে সে যে বেঁচে আছে, সেটাই ঠিক ছিল। একসময় হঠাৎ কানে এলো, মৃত্যুঞ্জয়ের বাগানের অংশীদার খুঁড়া, অর্থাৎ গাঁয়ের এক ব্যক্তি হইচই করে বলে বেড়াচ্ছে, গেল গেল, এবার তো গ্রাম লজ্জায় পড়ল। নালতের মিত্তির বংশের নাম লজ্জিত হলো। হঠাৎ সেই সাবুরের মেয়ে নিকা করে নিয়ে এলো, যে কেবল নিকেই নয়, তার হাতে ভাত পর্যন্ত খাওয়ায়। গ্রামে এমনটা শুনলে যদি শাসন না থাকতো, বনে গিয়ে বাঁচতেই হতো। করলা হরিপুর গ্রামের লোকেরা এ খবর শুনে কি বলবে? তখন ছেলে ও বুড়োদের মুখে একই রেগে ওঠা কথা, এ কি, কলি কি উল্টো ঘুরে গেল? খুড়া তখন নানান কথা বলে গ্রামময় হইচই তুলে বেড়াচ্ছিলেন। আসলে তিনি সবই জানতেন, সবকিছুই তার কাছে ছিল নিছক তামাশা। নইলে যে লোক নিজের ভাইপো, তাকে কি কেউ এমন অবস্থায় ফেলে রাখে? বাড়িতে এনে রাখতেন না কেন? ডাক্তার দেখানোর সামর্থ্য কি তার ছিল না? কেন তিনি কিছুই করলেন না? আর এখন সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছেন, দেখো কি সর্বনাশ, আর চুপ করে থাকা চলে না। মিত্তির বংশের নাম কলঙ্কিত হয়েছে, গোটা গ্রামের মুখ পুড়েছে। তাহলে আমরা গ্রামের লোক মিলে যা করেছিলাম, আজও ভেবে লজ্জা লাগে। খুড়া এগিয়ে চললেন নালতের মিত্তির বংশের অভিভাবক হয়ে, আর আমরা 10-12 জন সঙ্গে করে গিয়েছি, যেন গ্রামের বদনামের মধ্যে কেউ না পড়ে। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে পৌঁছনোর সময় সন্ধে হয়ে এসেছে। মেয়েটি ভাঙা বারান্দায় এক ধারে
রুটি তৈরি করছিল। হঠাৎ বাইরে লোকজন দেখে কেঁদে কেঁদে নীরব হয়ে গেল, ভয়ে সাদা হয়ে উঠল। খুড়া ঘরের ভেতর তাকালেন, দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তারপর দ্রুত শিকল টেনে ভয়ে মেয়েটিকে সম্বোধন করতে লাগলেন। বলা বাহুল্য, কোনো খুড়া আগে কখনো ভাইপোর স্ত্রীর সঙ্গে এমনভাবে কথা বলেননি। মেয়েটি যে সাপুরের কন্যা, এত অপমান সহ্য করতে না পেরে বলল, বাবা আমারে বাবুর সাথে নিকেই দিছিল, জানোস? খুড়া বলল, কি বলছিস রে? এই! ইত্যাদি। তারপর সোজা 10-12 জন ক্রোধে হৈ হৈ করে মেয়েটির উপর পড়ে। কেউ চুল ধরে, কেউ কান ধরে, কেউ দুহাত ধরল, আর যারা হাত পায়নি তারা দাঁড়িয়েই থাকলো, হাত বাড়ালো না। কারণ ঝড়ের মধ্যে আমরা কাপুরুষের মতো চুপ থাকতে পারি না। আমাদের বিরুদ্ধে এত বড় গালাগালি রটালে মনে হয় যে নারায়ণেরও লজ্জা লাগবে। এখানে একটা অপ্রাসঙ্গিক কথা আছে। শুনেছি বিদেশে কোথাও পুরুষদের মধ্যে একটা ভুল ধারণা আছে, স্ত্রী দুর্বল তাই তার ওপর হাত তুলবে না। একই কথা, সনাতন হিন্দু ওরকম কুসংস্কার মানে না। আমরা বলি যার গায়ে শক্তি নেই তার ওপরেই জোর করা যায়, সেটা নর হোক বা নারী। মেয়েটা প্রথমে একবার চিৎকার করে উঠেছিল, তারপর একেবারে চুপ হয়ে গেল। কিন্তু আমরা যখন তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম, তখন সে অনুনয় করে বলল, বাবুরা একবারটি ছাড়ো আমাকে, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, রোগা মানুষটা যে সারা রাত না খেয়ে থাকবে গো। ওদিকে মৃত্যুঞ্জয় ঘরের ভেতর পাগলের মতো মাথা ঠুকতে লাগলো, দরজায় লাথি মারল, আর নানা রকম কথা চিৎকার করে বলতে লাগলো, ভালো মন্দ গালাগাল সব। কিন্তু আমরা একটুও বিচলিত হলাম না। দেশের মঙ্গলের জন্য সব সহ্য করে তাকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলছিলাম বললাম, কারণ আমিও তখন সবার সঙ্গে ছিলাম। কিন্তু আমার ভিতরে কোথায় যেন একটা দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত তুলতে পারিনি। বরং আমার কেমন যেন কান্না পেয়ে গেল। জানতাম সে অন্যায় করেছে, জানতাম তাকে গ্রাম ছাড়া করাই নিয়ম, তবু মনে হচ্ছিল না, আমরা ভালো কাজ করছি না। যাই হোক, আমার কথা থাক। তবে এটাও ভেবো না যে পল্লীগ্রামের মানুষদের মধ্যে উদারতার ভাব আছে, তা মোটেও নয়। বরং বড় লোক হলে আমরা এমন এমন দান ধ্যান করি, শুনলে অবাক হয়ে যাবেন। এই মৃত্যুঞ্জয় যদি না সেই মেয়ের হাতে ভাত খেয়ে অপরাধ করত, তাহলে এত রাগ আমাদের হতো না। কায়েতের ছেলে সাপুরের মেয়েকে বিয়ে করেছে, এটা তো হাসারই বিষয়, কিন্তু সর্বনাশ তো সে করেছে ভাত খেয়ে। সে যদি অসুখে শুয়ে থাকে, যদি 2.5 মাসের রোগীও হয়, তবু তাই বলে ভাত খাওয়া? লুচি নয়, সন্দেশ নয়, মাংস নয়, একেবারে ভাত, এ তো অন্য পাপ। এই অপরাধ সত্যি মাপ করা যায় না। তা না হলে গ্রামের মানুষ সংকীর্ণ মনা নয়। যাদের পেটে 4 ক্রোশ হাঁটা বিদ্যা আছে, তারা তো বড় হয়ে সমাজের মাথা হয়। দেবী সরস্বতীর কৃপায় এদের মধ্যে সংকীর্ণতা আসবেই বা কি করে? এই তো কিছুদিন পরেই শ্রদ্ধেয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বিরক্তিতে 2 বছর কাশীতে ছিলেন। তারপর যখন ফিরে এলেন, তখন নিন্দুকেরা কানাকানি শুরু করল। অর্ধেক সম্পত্তি সে বিধবার, তাই ছোটবাবু অনেক কষ্টে অনেক টাকা খরচ করে কাশী থেকে ফিরিয়ে এনেছেন। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক উদারতায় গ্রামের বারোয়ারি পুজোর জন্য 200 টাকা দান করলেন। 5 গ্রাম থেকে ব্রাহ্মণ এনে তাদের ভালো খাইয়ে প্রত্যেককে একটা করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করলেন। তখন সবাই ধন্য ধন্য করে উঠল। এমনকি পথে আসতে আসতেও অনেকে বলছিল, দেশের মঙ্গল হোক। এমন বড় লোকদের বাড়িতে মাসে মাসে যদি এমন অনুষ্ঠান হতো, তাহলে দেশটা ধন্য হয়ে যেত।
যাই হোক, আমাদের মহত্বের গল্প অনেক আছে। যুগে যুগে জমে আজ প্রায় প্রতিটি গ্রামের ঘরেই তা স্তূপ হয়ে আছে। দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে ঘুরে আমি এমন অনেক বড় বড় কাজ দেখেছি যার জন্য গর্ব করা যায়। চরিত্রে হোক, ধর্মে হোক, সমাজে হোক, বিদ্যায় হোক, সব শিক্ষা আমাদের পুরোই হয়ে গেছে। এখন শুধু ইংরেজদের গালাগাল করতে পারলেই দেশ উদ্ধার হবে। 1 বছর কেটে গেছে। মশার কামড় আর সহ্য করতে না পেরে আমি সন্ন্যাস জীবনের ইতি টেনে ঘরে ফিরেছি। একদিন দুপুরে 2 ক্রোশ দূরের মালপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা কুঁড়ে ঘরের দরজায় মৃত্যুঞ্জয় বসে আছে। মাথায় গেরুয়া পাগড়ি, বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ আর পুঁতির মালা। কে বলবে এই আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে 1 বছরের মধ্যেই পুরোপুরি সাপুড়ে হয়ে গেছে। মানুষ যে কত দ্রুত নিজের 14 পুরুষের জাত ত্যাগ করে একেবারে অন্য জাত হয়ে উঠতে পারে সেটা ভাবলেও অবাক লাগে। ব্রাহ্মণের ছেলে ম্যাথরানীকে বিয়ে করে ম্যাথর হয়ে গেছে, এরকম গল্প নিশ্চয়ই সবাই শুনেছেন। আমি নিজে এক ব্রাহ্মণের ছেলেকে দেখেছি, এন্ট্রান্স পাশ করার পর ডোমের মেয়েকে বিয়ে করে ডোম হয়ে গেছে। এখন সে ধুনুচি কুলো বুনে বিক্রি করে, শূকর চড়ায়। এক কায়স্থ ছেলেকে কসাইয়ের মেয়েকে বিয়ে করে কসাই হতে দেখেছি, এখন সে নিজ হাতে গরু কেটে বিক্রি করে। তাকে দেখে কে বলবে কোনোদিন সে কসাই ছাড়া কিছু ছিল? কিন্তু সবারই কারণ এক। তাই আমার মনে হয় যারা এমন সহজে পুরুষদের টেনে নিচে নামাতে পারে তারা কি তেমনই সহজে ঠেলে উপরে তুলতে পারে না? আজ যেসব পল্লীগ্রামের পুরুষদের গৌরব করে আমরা হইচই করছি, সেই কৃতিত্বটা কি শুধু তাদেরই? শুধু নিজেদের জোরেই কি এত দ্রুত নিচের দিকে নামছে? ঘরের ভেতর থেকে, অর্থাৎ নারীদের দিক থেকেও কি কোনো উৎসাহ, কোনো সাহায্য আসে না? যাক, থাক সে কথা। ঝোঁকের মাথায় হয়তো বেশি কথা বলে ফেলছি, কিন্তু আমার সমস্যা এই, আমি কিছুতেই ভুলে থাকতে পারি না যে দেশের 90 জন পুরুষ নারী এই পল্লী গ্রামেরই মানুষ। তাই কিছু একটা আমাদের করতেই হবে। বলছিলাম, মৃত্যুঞ্জয়কে দেখে কে বলবে যে সে সেই পুরনো মানুষটা? কিন্তু সে আমাকে দেখে খুব খুশি হয়ে খাতির করে বসালো। বিলাসী, অর্থাৎ তার স্ত্রী, তখন পুকুরে জল আনতে গিয়েছিল। আমাকে দেখে সেও খুশি হয়ে বারবার বলল, তুমি না আগলালে সেদিন আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য তুমি কত মার খেয়েছিলে সে আমি জানি। কথা বলতে বলতে জানতে পারলাম ওরা সেদিনের পর এখানেই এসে ধীরে ধীরে ঘর বেঁধে থাকতে শুরু করেছে, আর এখন বেশ সুখেই আছে। সুখে আছে এটা আমাকে আলাদা করে বলার দরকার ছিল না। তাদের মুখের দিকে তাকিয়েই বুঝে ফেলেছিলাম। জানলাম পরদিন ওদের একটা সাপ ধরার বায়না এসেছে। ওরা প্রস্তুত হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলাম। ছোটবেলা থেকেই আমার 2টো জিনিসে প্রবল শখ। 1, গোখরো বা কেউটে সাপ ধরে পোষা, আর 2, মন্ত্রসিদ্ধ হওয়া। মন্ত্রসিদ্ধ হওয়ার উপায় তখনও পাইনি, কিন্তু মৃত্যুঞ্জয়ের মতো একজন ওস্তাদকে পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। সে তার বিখ্যাত শ্বশুরের শিষ্য, তাই বেশ নামজাদা মানুষ। কে ভেবেছিল আমার ভাগ্য এমন হঠাৎ করে খুলে যাবে? তবে কাজটা বেশ কঠিন আর বিপদেরও আশঙ্কা আছে, এই ভেবে মৃত্যুঞ্জয় আর বিলাসী প্রথমে রাজি হচ্ছিল না। কিন্তু আমি এমন যে ধরলাম যে মাসখানেকের মধ্যে মৃত্যুঞ্জয় আমাকে নিজের সাগরেদ বানিয়ে ফেলল। সাপ ধরার মন্ত্র, নিয়ম কানুন সব শিখিয়ে দিল। কবজিতে ওষুধ সহ একটা তাবিজ বেঁধে দিয়ে আমাকে দস্তুর মতো একজন সাপুড়ে বানিয়ে তুলল। মন্ত্রটা কি জানো? তার শেষটুকু আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোঁড়, ঢোঁড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোঁড়ারে দে। দুধরাজ মণিরাজ, কার আজ্ঞে বিষ হরির আজ্ঞে। এর মানে কি তা আমি জানি না,
কারণ যিনি এই মন্ত্রের ঋষি বা উদ্ভাবক ছিলেন, নিশ্চয়ই কেউ ছিলেন তার সঙ্গে। আমার দেখা কখনো হয়নি। শেষ পর্যন্ত একদিন এই মন্ত্রের সত্যি মিথ্যা বিচার ঠিকই হয়ে গেল। কিন্তু যতদিন না সেটা হলো, ততদিন আমি সাপ ধরার জন্য চারিদিকে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলাম। সবাই বলতো, হ্যাঁ, ন্যাড়া লোকটা বেশ গুণী, সন্ন্যাসী অবস্থায় নাকি কামাখ্যায় গিয়ে সিদ্ধি লাভ করে এসেছে। এই কথায় আমি এতটা গর্বিত হয়ে পড়লাম যে অহংকারে যেন আমার মাটিতে আর পাই পড়ে না। তবে আমার কথা বিশ্বাস করেনি দুজন মানুষ। একজন আমার গুরু, তিনি ভালো মন্দ কিছুই বলতেন না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে হাসত আর বলতো, ঠাকুর, এগুলো কিন্তু ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। সত্যি বলতে কি, তখন আমি এতটাই উদাসীনভাবে সাপ ধরা, বিষ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বের করা এসব কাজ করতে শুরু করেছিলাম যে এখন সেই সব কথা মনে পড়লে গা কাঁপে। আসলে সাপ ধরা তেমন কঠিন কিছু নয়। ধরা সাপকে যদি হাঁড়ির মধ্যে কয়েকদিন রাখা যায়, তবে সে চাইলেও আর কামড়াতে পারে না। সে শুধু ফনা তুলে ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। গুরু শিষ্যের মধ্যে মাঝে মাঝে বিলাসীর সঙ্গে তর্ক হতো। সাপুড়েদের সবচেয়ে লাভজনক ব্যবসা ছিল শিকড় বিক্রি করা। এমন শিকড় যা দেখা মাত্র নাকি সাপ পালিয়ে যায়। কিন্তু তার আগে একটা চালাকি করতে হতো। যে সাপটা শিকড় দেখলে পালাবে, তাকে আগে মুখে শিক গরম করে কয়েকবার ছ্যাঁকা দিতে হতো। তারপর তাকে শিকড় দেখাও বা কাঠ দেখাও, সব কিছুকেই ভয় পেয়ে পালাবে। এই কাজটার বিরুদ্ধে বিলাসী প্রবল আপত্তি করত। মৃত্যুঞ্জয়কে বলতো, দেখো, এমন করে মানুষ ঠকিও না। মৃত্যুঞ্জয় উত্তর দিত, সবাই তো করে, তাতে দোষ কি? বিলাসী বলতো, করুক গে সবাই, আমার তো খাওয়ার চিন্তা নেই, আমরা মিচিমিচি লোক ঠকাতে যাব কেন? আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, যখনই কেউ সাপ ধরার জন্য ডাকত, বিলাসী নানা অজুহাত দিত। আজ শনিবার, আজ মঙ্গলবার ইত্যাদি বলে বাধা দিত। মৃত্যুঞ্জয় না থাকলে সে নিজেই লোকজনকে ফিরিয়ে দিত। কিন্তু মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না, আর আমার তো একরকম নেশাই হয়ে গিয়েছিল। তাই তাকে উত্তেজিত করার কোনো সুযোগই হাতছাড়া করতাম না। আসলে আমাদের মনে ভয় বলে কিছুই ছিল না, শুধু একরকম রোমাঞ্চ আর মজা ছিল। কিন্তু একদিন সেই পাপের ফল আমাকে বড় মূল্য দিয়ে শোধ করতে হলো। সেদিন এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিলাম। দূরত্ব ক্রোশ দেড়েক হবে। বিলাসী বরাবরই যেত, সেদিনও গিয়েছিল। ঘরের মাটিতে একটু খুঁড়তেই একটা গর্তের মতো জায়গা দেখা গেল। আমরা কেউ খেয়াল করিনি, কিন্তু বিলাসী যেহেতু সাপুরের মেয়ে, সে নিচু হয়ে কয়েকটা কাগজ কুড়িয়ে এনে আমাকে বলল, সাবধানে খুঁড়তে, এক জোড়া সাপ আছে, হয়তো তার চেয়েও বেশি। মৃত্যুঞ্জয় বলল, ওরা তো বলছে একটাই ঢুকেছে, একটাই দেখা গেছে। বিলাসী কাগজ দেখিয়ে বলল, দেখছো না, বাসা বাঁধা ছিল। মৃত্যুঞ্জয় বলল, আরে ইঁদুরও তো কাগজ টেনে আনতে পারে। বিলাসী বলল, হতে পারে, কিন্তু আমি বলছি দুটো আছেই। শেষ পর্যন্ত দেখা গেল বিলাসীর কথাই ঠিক, আর তা ভয়ানকভাবে সত্যি হয়ে গেল। মিনিট 10 মধ্যেই একটা বিশাল খরিশ গোখরো ধরা পড়ল। মৃত্যুঞ্জয় সেটাকে আমার হাতে দিয়ে বলল, এ নাও, ঝাঁপিতে পুড়ে দাও। কিন্তু ঝাঁপিতে ঢোকানো শেষ হওয়ার আগেই মৃত্যুঞ্জয় হঠাৎ উহ বলে নিঃশ্বাস ফেলে বাইরে গিয়ে দাঁড়ালো। দেখি তার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। প্রথমে সবাই হতভম্ব হয়ে গেল, কারণ এমন ঘটনা আমি জীবনে কখনো দেখিনি।
সাপ ধরতে গিয়ে সাপ গর্ত থেকে মুখ বার করে কামড়াচ্ছে। মুহূর্তেই বিলাসী ছুটে গিয়ে আঁচল ছিঁড়ে তার হাত বেঁধে ফেলল। সঙ্গে যত শিকড় বাকড় এনেছিল সব চিবিয়ে মৃত্যুঞ্জয়কে খেতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি ছিলই, আমি আমারটাও খুলে তার হাতে বেঁধে দিলাম। আশা করলাম বিষ আর ছড়াবে না। আমি তখন প্রাণপণে বিশ্বহরির আজ্ঞে মন্ত্রটা বারবার পড়তে লাগলাম। চারিদিক থেকে লোক জমে গেল। আশেপাশের যত গুণী লোক ছিলেন সবাইকে খবর পাঠানো হলো, এমনকি বিলাসীর বাপকেও ডাকা হলো। আমি এক টানা মন্ত্র পড়তে লাগলাম, কিন্তু কোনো ফল হচ্ছিল না। মিনিট 15-20 মধ্যে মৃত্যুঞ্জয় বমি করল, তারপর নাকে কথা বলতে লাগলো। ওর সেই অবস্থা দেখে বিলাসী ধপ করে মাটিতে পড়ে গেল। আর আমি বুঝলাম বিশ্বহরির দোহাই, আজ আর কাজ করবে না। এরপর আরও কয়েকজন ওস্তাদ এসে উপস্থিত হলো। আমরা কেউ একসঙ্গে কেউ আলাদা করে 33 কোটি দেব দেবীর দোহাই দিতে লাগলাম, কিন্তু বিষ এর মধ্যে কোনো দোহাই শুনল না। ওর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। শেষে যখন কিছুতেই আর কিছু হচ্ছে না, তখন কয়েকজন সাপুড়ে মিলে বিষকে এমন অকথ্য গালাগালি দিতে শুরু করলো যে বিষ যদি কানে শুনতে পারত সে হয়তো দেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু কিছুই কাজ হলো না। আধ ঘন্টার মধ্যে মৃত্যুঞ্জয় তার বাবা মায়ের দেওয়া নাম, শ্বশুরের দেওয়া মন্ত্র সব মিথ্যে প্রমাণ করে এই দুনিয়া ছেড়ে চলে গেল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে নিয়ে বসে রইল। সে যেন একেবারে পাথর হয়ে গেছে। ঠিক আছে, দুঃখের কাহিনী আর বাড়াবো না। শুধু এটুকু বলেই শেষ করছি যে বিলাসী 7 দিন থাকতেই পারল না। একবার আমাকে বলেছিল, ঠাকুর, আমার মাথাটা ঠিক আছে, তুমি আর এসব করো না। আমার মাদুলি কবচটা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরেও গেল। আমার হাতে শুধু সেই বিশ্বহরির আজ্ঞা রয়ে গেল। কিন্তু পরে বুঝেছি সেই আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, আর সাপের বিষও বাঙালির বিষ নয়। এটাও আমি খুঁজে পেয়েছি। একসময় শোনা গেল ঘরে বিষ আর কম ছিল না। বিলাসী আত্মহত্যা করে মারা গেছে। ধর্মশাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গিয়েছে। যেখানেই যাক, তখন আমার নিজের মরার পালা এলে এমন মনুষ্য হিংসা নরকে যাওয়ার থেকেও আমি পিছু হটব না, এইটুকু বলতে পারি। খুড়ামশাই 6-7 বিঘার জায়গা কাদা খুঁড়ে দখল পোকা করে নিয়ে চারিদিকে গুনগুন করে ঘোরা শুরু করলেন বলা যায়। ওর কোনো বিপদ না ঘটলে ও আর রাখে কি? মানুষ যতই শক্ত থাকুক না কেন, কিছু না কিছু টিকেই থাকে। কিন্তু কেনই বা নিজের ভাত খেয়ে মরতে গেল মাই? কারো বউ মেয়ে এমন করলে যে একটা পিঁড়ে বা একটু খেলাধুলা করেই অন্যের মুখ কাঁচায় দেওয়া যেত, তা হয়নি। গ্রামবাসীরা একত্রিত হয়ে বলল, এটাতে আর সন্দেহ কি? অন্য পাপ, হায় বাপেরা, এর কি ক্ষমা আছে? বিলাসীর আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে উঠল। আমি প্রায়ই ভাবি হয়তো উভয়ই এ কাজে অধরা ছিল। কিন্তু মৃত্যুঞ্জয় তো আমাদের গ্রামের ছেলে, পাড়ার মাটিতেই বড় হয়েছে। তবু তাকে এমন অন্যায় কাজের দিকে ঠেলে যে শক্তি কাজ করল, সেটা কেউ একবারও চোখ খুলে দেখেনি কি? আমার মনে হয় যে দেশে ছেলেমেয়ের পারস্পরিক হৃদয় জয় করে বিবাহকে স্বাভাবিক নয় বরং লজ্জার বিষয় বলে গণ্য করা হয়, যেখানে নারীর আশা আকাঙ্ক্ষা, জয় ও ব্যর্থতার স্বাদ বহু দিন ধরে নিষিদ্ধ থাকে, যেখানে ভুল পরাজয় কিংবা তার অনিবার্য শাস্তির সঙ্গে মানুষের প্রকৃত পরিচয় ঘটে না, সে দেশে
মৃত্যুঞ্জয়ের তথাকথিত অন্য পাপ বোঝা যাবে কি করে? যারা বিলাসীকে উপহাস করেছে তারা সমাজের চোখে ভদ্র ও সভ্য গৃহস্থ হিসেবেই স্বীকৃত হবে, এ আমি জানি। কিন্তু সেই সাপুরের মেয়ে, যে নিঃসঙ্গ সজ্জাত এক অসহায় মানুষের দুঃখকে নিঃশব্দে জয় করেছিল, তার গৌরবের সামান্য কণাটুকুও আজ তাদের দৃষ্টিতে নেই। মৃত্যুঞ্জয় হয়তো তুচ্ছ মানুষ ছিল, কিন্তু যে আনন্দে সে কারো হৃদয়ে জিতে নিয়েছিল, সেই আনন্দ কোনোভাবেই তুচ্ছ নয়। তাকে কোনো পক্ষই ছোট করতে পারে না। এইসব দিক আমাদের দেশের মানুষের পক্ষে বোঝা সহজ নয়। আমি ভূদেববাবুর পারিবারিক রীতি কিংবা শাস্ত্রীয় বিধানকে সরাসরি অভিযুক্ত করতে চাই না। কেউ যদি বলেন এই সমাজ তার নিয়মের জোরেই বহু পরিবর্তন সহ্য করে টিকে আছে, তাদের কথাও আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। তবু বলবো, শুধু টিকে থাকাই সব নয়। বড় লোকের নন্দগোপালকে সারাক্ষণ কোলে রাখলে সে বাঁচবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝে মাঝে তাকে কোল থেকে নামিয়ে অন্যের প্রাপ্যটুকু ফিরিয়ে দেওয়াও অপরাধ নয়, বরং সেটাই কখনো কখনো প্রকৃত প্রায়শ্চিত্ত হয়ে ওঠে। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।